সকাল ৮টা জানলার ফাঁক গলে চোখে পড়ল রোদের ঝিলিক। আরিয়ান মোর্চামুর্চি করতে করতে পাশে হাত রাখলো। একটা কোলবালিশ ছাড়া হাতে কিছু পেল না। তড়াক করে চোখ মেলে তাকালো, সুখ নেই। শয়তান মহিলা জামাইকে একা রেখে চলে গেছে। আরিয়ান আজকে অফিসে যাবে, অনেক কাজ বাকি। বিছানা থেকে উঠে একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো। সুখ বাটিতে কিছু ফল নিয়ে সোফায় পা উঠিয়ে বসে খাচ্ছে আর টিভি দেখছে। আরিয়ান আর চোখে একবার তাকিয়ে খাবার টেবিলে বসলো। আরিফ তখনই ফোনে কথা বলতে বলতে নিচে নামলো। শহীদ মির্জা আরিফকে ডেকে বললেন, কাল থেকে অফিসে বসবি, কোনো কাজ করিস না কেন? আরিফ মাথা নেড়ে সম্মতি জানায়। আরিয়ান খেয়ে চলে গেছে। পিউ ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো সে কি করে এখানে এলো। কাল রাতের কথা মনে করতেই লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। আরিফ ভাই তাকে ভালোবাসে ভাবতেই মনের মধ্যে কেমন কেমন যেন লাগলো। পার্টি অফিস ঢুকতেই টেবিল ভর্তি ফাইল, একটার পর একটা জমি সংক্রান্ত অভিযোগ, থানার রিপোর্ট, স্কুলের বিল্ডিং অনুমোদন, আবার কোথাও রাজনৈতিক চাপ। আরিয়ান চেয়ারটায় বসেও মন বসে না। স্যার আজ 10টায় সিডি অফিস, 12টায় জনসভা, পিএ ফিসফিস করে মনে করিয়ে দেয়। আরিয়ান মাথা নাড়িয়ে একটা ফাইলে সই করে কলম থামার আগেই বলে উঠে, এই ফাইলটা আবার চেক করো, এখানে কিছু গরমিল আছে। এরপর আবার অফিসেও যেতে হবে। আজকে বিকাল 4টায় একটা খুবই দরকারি মিটিং আছে, বড় ডিল হবে। সন্ধ্যা 7টায় এখনো আরিয়ান আসেনি। সকলে রেডি হয়ে নিচে বসে আছে। সুখের মামাতো বোনের বিয়ে আজ সন্ধ্যায়, গায়ে হলুদ। আরিয়ান সদর দরজা দিয়ে ডাইনিং রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, সবাই সংসেজে কই যাচ্ছ? খাদিজা বেগম বিয়ের কথা বললে আরিয়ান যাবে না বলে দেয়। আরিয়ান বিয়ে বাড়ি যায় না বলেই চলে, তাই আর কেউ কোনো জোর করে না। কিন্তু আশেপাশে বউকে না দেখা জিজ্ঞেস করলো, সুখ কই? সোহাগ মির্জা বলল, উপরে গেছে, নিচে আসলেই আমরা বের হব। আরিয়ান আর কিছু বলল না অফিসের ব্যাপারে। শহীদ মির্জার সাথে কথা বলতে লাগলো। সুখ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছিল। গায়ে গাঢ় কমলা রঙের শাড়ি, আলো পড়তেই রংটা আরো গভীর হয়ে উঠেছে। শাড়ির আঁচলটা কাঁধে হালকা করে রাখা, কোনো সাজগোজের বাড়াবাড়ি নেই। চুলগুলো আজ খোলা, কালো লম্বা চুল মেলে এসেছে পিঠ বেয়ে। প্রতিটা ধাপে নামার সাথে সাথে হালকা দুলছে, কোনো তাড়া নেই তার চলায়। একটা অদ্ভুত শান্ত ভঙ্গি। আরিয়ান সিঁড়ির দিকে তাকিয়ে হঠাৎই থেমে গেল। চোখটা আপনা থেকে সিঁড়ির দিকে উঠে গেল, আর তারপর সব শব্দ থেমে গেল তার জন্য। সুখ এক মুহূর্তের জন্য মনে হলো সময়টা আটকে গেছে। গাঢ় কমলার সাথে তারা ফর্সা মুখ, খোলা চুল, চোখে কালো গাঢ় কাজল। আরিয়ান নিজের অজান্তে সোজা হয়ে দাঁড়ালো। বুকের ভেতর কোথাও একটা ধাক্কা লাগলো। এত সুন্দর কেন? বিড়বিড় করলো অজান্তে। সুখ নিচে নামতে চোখ দুটো একবার তার দিকে পড়লো। সুখ কোনো অনুভূতি দেখালো না, শুধু হালকা করে দৃষ্টি সরিয়ে নিল। কিন্তু আরিয়ানের পক্ষে আর স্বাভাবিক থাকা সম্ভব হলো না। চোখ সরাতে পারছে না। বুকের ভেতর ধুপুক ধুপুক করছে, মনে হচ্ছে হাতুড়ি তেফারি দিচ্ছে কেউ। সে বুঝলো এই মেয়েটা কিছু না করেও তাকে এলোমেলো করে দিতে পারে। সুখ শেষ ধাপ পা রাখলো। আরিয়ান তখনও তাকিয়ে আছে। আরিয়ান হঠাৎ চিৎকার করে উঠল, আমি যাব, এক্ষুনি আসছি। তোমরা যাও, আমি সুখকে নিয়ে আসছি। সুখ আর চোখে তাকিয়ে নাক মুখ কুচকালো। আরিফ হাসতে হাসতে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো। সুখকে আরিয়ানের কথা মতো রেখে গেল। মিনিট 10 পর আরিয়ান ফর্মাল কালো প্যান্ট আর কালো শার্ট, সাথে অফ হোয়াইট ডেনিম জ্যাকেট পরে নিচে নেমে এলো। সুখকে নিয়ে গাড়িতে উঠলো। সুখ 2 হাত দিয়ে চুলগুলো আলতো করে ঠিক করে রাখছে। আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বউ, আজকে শাড়ি না পরলে হয় না কেন? শাড়িতে তোমাকে খুব বাজে লাগছে, তাই
তাতে আপনার কি আমার কি তা যদি বুঝতে তাহলে আর আমার জীবন ধন্য হয়ে যেত। বিড়বিড় করতে করতে আরিয়ান গাড়ি স্টার্ট করলো। আরিয়ানের কথা শুনে সুখ চোখ কুঁচকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকালো। আরিয়ানের গাড়ি এসে ঢুকলো জাফর সাহেবের বাড়ির ভেতর। সুখ নেমে গেল। আগে আরিয়ান গাড়ি পার্ক করে ভিতরে আসলো। জাফর সাহেব আরিয়ানের দিকে তাকিয়ে হাসি নিয়ে এগিয়ে এসে হ্যান্ডশেক করলেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তুমি যে আসলে বিশ্বাস হচ্ছে না। যাও ভিতরে যাও, কোনো সমস্যা হলে জানাবে প্লিজ। আরিয়ান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ভিতরে আসলো। পরিবেশ মোটামুটি ঠান্ডা বলা চলে। সুখ পিহুর কাছে চলে গেছে অনেক আগেই। সুখের মামাতো বোন আহিয়ার পাশে স্টেজে বসে হাসাহাসি করছে। আরিয়ান চেয়ার টেনে আরিফের কাঁধে হাত রেখে সুখের দিকে তাকিয়ে রইল। বক্সে গান বাজতে লাগলো। শহীদ মির্জা সোহাগ মির্জার সামনের দিকেই বসে আছেন। সকলেই প্রোগ্রাম এনজয় করছে, খুব স্টেজে নাচ হচ্ছে। কিন্তু আরিয়ানের দৃষ্টি সুখের দিকে। এতক্ষণ পর্যন্ত ঠিক থাকলেও বিপত্তি ঘটলো। বরপক্ষের লোকজন আসতে আরিয়ান খেয়াল করলো অচেনা এক ছেলে, সম্ভবত আহিয়ার দেবর হবে। তার বোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আগেই বারণ করছিল শাড়ি পরতে হবে না, ছেলেরা তো তাকাবে তার বউয়ের দিকে। আরিয়ান সকলের সামনে দিয়ে উঠে গেল। সুখকে ওই ছেলের পাশ থেকে কোলে তুলে নিল। সুখ হকচকিয়ে কেঁপে উঠল। কি করছেন কি? নামান, আমাকে সবাই দেখছে। নামান বলছি। আরিয়ান সোজা হয়ে সুখকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, তুই দেখছিস না তোকে ছেলেরা কিভাবে ঘুরে ঘুরে দেখছে? সুখ নামার জন্য ছটফট করতে করতে বলল, নামা নামায়, নির্লজ্জ লোক, সবাই কি ভাবছে? আরিয়ান আর কোনো কথা না বলে সুখকে সবার সামনে দিয়ে নিয়ে গিয়ে নিজের চেহারে বসে কোলের উপর সুখকে বসালো। কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলল, একদম নড়াচড়া করবে না সোনা বউ, চুপচাপ বসে থেকো। সোহাগ মির্জা মাথা নিচু করে বসে রইল। শহীদ মির্জা বিড়বিড় করলো, এ আমার ছেলে হতেই পারে না। এমন নির্লজ্জ ছেলে আমি জন্ম দেইনি। একটু শরম লজ্জা নেই? সবাই ওদের দিকে তাকিয়ে রইল। খাদিজা বেগম, রুবি বেগম মিটমিটে হাসলো। সুখ নিরাপয় হয়ে মাথা নিচু করে বসে রইল। রাত 2টা, সবাই ছাদে। আরিফ নিচে নামছিল। সিঁড়ি ঘর পর্যন্ত এসে পিহুর সাথে দেখা হলো। পিহুর হাত ধরে কাছে টানলো। দেয়ালে 2 হাত দিয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। মাঝে পিহুকে রেখে, কেমন আছো জান? পিহু আরিফের কথা শুনে লজ্জায় ঘুরে দাঁড়ালো। আরিফ পিহুর শাড়ির উপর দিয়ে পরা কোমরের চেইন দেখলো তাকিয়ে। পিহুকে ঘুরিয়ে মুখোমুখি আনতে পিহুর বুকের দিকে ইশারা করে বলল, আমাকে দেবে? পিহু সাথে সাথে বুকের ওপর আড়াআড়ি হাত রেখে বলল, সরুন, আমি যাব। আরিফ এবার পিহুর কোমরের চেন ধরে টেনে কাছে এনে বলল, এটার কথা বলছি স্টুপিড। পিহু লজ্জায় আর ভয়ে তাকাতে পারল না আরিফের দিকে। হাত সরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। সকাল ঠিক 11টা। রোদটা তখন আর নরম নেই। মাথায় ওপর চেপে বসছে মির্জাবাড়ির সামনে যে খোলা মাঠটা, সেখানে বাতাস থাকলেও শীতলটা নেই। চারদিকে বাঁশ আর টিন দিয়ে অস্থায়ী ছাউনি দেওয়া। মাঝখানে চেয়ার পাতা। সেই চেয়ারে বসে আছে আরিয়ান। চোখে ঠান্ডা আগুন, মুখে অদ্ভুত স্থিরতা, পরনে এক কোচ সাদা লুঙ্গি, কালো টি শার্ট, চোখে কালো সানগ্লাস। হঠাৎ লুঙ্গি পরার কারণ বোঝা যাচ্ছে না। ফর্সা শরীরে বেশ সুন্দর লাগছে। সাদা লুঙ্গিটা পায়ের গিরার উপরে তোলা। তার ঠিক সামনেই একটা ছেলেকে শক্ত করে বেঁধে রাখা, হাত পিছনে বাঁধা, মুখে ভয় আর অসহায়তার ছাপ। পুরো শরীরে রক্তের অবাধ বিচরণ। রোদে থাকার কারণে রক্ত শুকিয়ে গেছে। ও বিপক্ষ দলের লোক সবার জানা। চারপাশে কয়েকজন গার্ড দাঁড়িয়ে।
কারো হাতে লাঠি, কারো কোমরে পিস্তল, পুরো জায়গাটা থমথমে নীরবতায় ভরা। আরিয়ান পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বসে বলল, কিরে জামালের পোলা, কেমন আছোস রে? কানে আসতেছে তোর বাপে নাকি আমার পেছনে গুপ্তা লক্ষ্য লাগাইছে। হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ে চুলকিয়ে রইল। কিরে, তলের কারবারটা টাইট আছে তো? দাঁত বের করে হেসে আবার বলল, হিসাব পাতায় লাল কালি পড়েছে নাকি যে আমার পিছন মারবার লাইগা তোরে পাঠায়? হঠাৎ ঘরের বারান্দায় চোখ পড়ে, সেখানে দাঁড়িয়ে আছে সুখ। কালো ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরেছে নিজেকে, কিন্তু কাঁপুনি লুকাতে পারছে না। নিচের দৃশ্যটা সে একদৃষ্টিতে দেখছে। আরিয়ানের এই রূপটা তার অচেনা, ভয়ঙ্কর। আরিয়ান একবার উপরে তাকায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা সুখের চোখের অঙ্গে তার চোখ মিলে যায়। এক মুহূর্তের জন্য তার চোখের কঠোরতা নড়ে যায়, কিন্তু পরক্ষণই আবার মুখ শক্ত হয়ে যায়। সুখ বুঝতে পারে এই মাঠে শুধু একজন ছেলেই বাধা নেই, এখানে অনেক গোপন রাগ আর ক্ষমতা। আরিয়ান রাফিকে ইশারা দিয়ে এক পা দিয়ে লুঙ্গি এক কোনা হাতে নিয়ে হেঁটে বাড়ির ভেতর চলে আসে। রুমে ঢুকতেই দেখতে পায় সুখ তার ঘরে নেই। এই মহিলা তার কথার অবাধ্য হবেই হবে, তার জীবনটা পুড়িয়ে আঙ্গার করে দিচ্ছে। বিড়বিড় করতে করতে সোজা চলে গেল সুখের রুমে। সুখ উল্টো হয়ে শুয়ে ফোন টিপছে। আরিয়ান সুখের রুমে ঢুকলো। সুখকে ওইভাবে শুয়ে থাকতে দেখে সুখের এক পা ধরে কাছে টেনে আনলো, কাঁধে তুলে নিজের রুমে চললো। সুখ চিৎকার করতে করতে আরিয়ানের পিঠে থাপড়াতে লাগলো, কি শুরু করছেন আপনি? দূরে দূরে কেন থাকবো? কথা বললে কথা শোনো না কেন? বিয়ে করেছি কি বউকে ছাড়া থাকতে? স্বামীর কষ্ট বোঝো না? কেমন বউ তুমি? ছাড়ুন আমাকে, অসভ্য লোক। এই রুম থেকে এক পা বের হলে ঠ্যাং কেটে কাঁধে ঝুলিয়ে দেব, কিন্তু যা ইচ্ছে করুন, আপনার সাথে আমি থাকবো না। তুমি থাকবে, তোমার বাপও থাকবে। আমার বাপকে নিয়ে থাকেন, তাহলে আমি থাকবো না। আরিয়ান সুখকে বিছানার সাথে চেপে ধরে, এই বেয়াদব শয়তান মহিলা, তোমার স্বামী যে তোমাকে ছাড়া থাকতে পারে না, বোঝো না তুমি? একটু আদর করতে দাও সোনা বউ, একদম ডিস্টার্ব করবে না। বলেই আরিয়ান সুখের গলায় মুখ ডুবিয়ে দিল। সুখের মোচড়ামুচড়ি বেড়ে গেল। এত নাড়াচাড়া করলে আমার লুঙ্গি খুলে যাবে বেয়াদব, চুপচাপ থাকতে পারো না? সুখ আরিয়ানের হাতে কামড় দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শহীদ মির্জা, সোহাগ মির্জা অফিসে মিটিংয়ে ব্যস্ত, সময় নেই তাদের হাতে। একদণ্ড বড় সড়ো ক্লায়েন্টে সামলাতে হয়। রুবি বেগম রান্নাঘরে রান্না করছেন, খাদিজা বেগম টেবিল গোছাচ্ছ। পিহু নিচে নেমে এলো নাচতে নাচতে। খুশি খুশি লাগছে খুব, তার জীবনে কোনো কষ্ট নেই মনে হচ্ছে। নাচতে নাচতে খাদিজা বেগমের কাছে গিয়ে জড়িয়ে ধরলো। আম্মু, তোমার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? আজ হঠাৎ একথা কেন? আহা, বলো না, 17 বছরে। ও, তোমার বিয়ে শাড়িটা দিবা, আমি বউ সাজবো। পিছন থেকে আরিফ এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, কেন রে, বিয়ে করতে ইচ্ছে করছে নাকি? আরিফের কথা শুনে জিভে কামড় দিয়ে পিহু ঘুরে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে বলল, ইচ্ছে করবে না কেন? এই বয়সে বিয়ে না হলে কি ফ্রি অফারে বুড়ো হব নাকি? খাদিজা বেগম হেসে ফেললেন, এই মেয়ে মুখে লাগাম নেই একদম। রবি বেগম খুন্তি নাড়তে নাড়তে পেছন ফিরে বললেন, ওরে পিহু, বিয়ে এত সোজা না রে মা, রান্নাঘর শ্বশুর বাড়ি। পিউ সাথে সাথে বিড়বিড় করলো, তোমার মতো শাশুড়ি থাকলে আমার জীবনে তো ধন্য হয়ে যাবে ছোট আম্মু। আরিফ চেহারা হেলিয়ে দিয়ে বলল, তোর বিয়েতে কি গিফট দিব আমি? পিউ পিউ লজ্জাজনিত কণ্ঠে বলল, আপনার গিফট আমার লাগবে না। রাত 1:45 আরিফ টের পেয়েছে তার রুমে পিহু আগমন। কিছুক্ষণ পর আরিফের মুখের ওপর গরম নিঃশ্বাস আসছে পড়তে লাগলো। পিহু আঙুল দিয়ে আরিফের কপাল থেকে
আঙুল ঠোঁট পর্যন্ত আনতেই আরিফ পিহুর আঙুল ধরে পিহুকে বুকে জড়িয়ে নিল। কি চাই এত রাতে আমার রুমে? পিহু আমতা আমতা করে বলল, না মানে কি মানে করছো জান? কি চাই বলো? আদর চাই? এত রাতে একটা জোয়ান ছেলে রুমে ঢুকে তাকে ডিউস করছো? পিহু আরিফের কথায় আত্তেকে উঠলো। আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। কি বলতে এসেছিলে তা বলে যান। আসলে জানতে এসেছিলাম আপনি আমাকে ভালোবাসলে মুখে কেন বলেন না? কে বলল আমি তোকে ভালোবাসি? পিহু হাসি দিয়ে বলল, আমি জানি, আমার ফ্রেন্ডটা বলেছে ভালোবাসলেই এমন করে সবাই। পিহুর কথা শুনে আরিফ এক ভুরু উঁচু করে বলল, তাহলে এখন একটু ভালোবাসি বলে পিহুকে কাছে জড়িয়ে নিতে লাগলো। কিছুক্ষণ পর আরিফ পিহুর ওপর থেকে উঠে গিয়ে বিছানায় মাথা চুল খামচে ধরে বলল, সিটি কি করতে যাচ্ছিলাম। পিহু শোয়া থেকে উঠতে উঠতে নিচে পড়ে থাকা ওড়নার দিকে তাকালো। আনি পিহুর চুল পেছন থেকে খামচে ধরে বলল, আর জান এত রাতে আমার রুমে না দেখি যদি কিছু একটা হয়ে যায় আমাকে কিছু বলতে পারবি না কিন্তু? পিহুর নিচ থেকে ওড়না নিয়ে বুকে জড়িয়ে দৌড়ে চলে গেল। ভোরের আলোটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। আকাশের গায়ে হালকা নীলের সঙ্গে গোলাপি রং মিশে আছে, যেন রাত আর সকালের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অনিশ্চিত মুহূর্ত। দূরের মসজিদ থেকে ভেসে আসা পরে আজান বাতাসে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রাস্তায় দু একটা রিক্সা চলতে শুরু করেছে। চাকার ঘর্ষণে তৈরি হওয়া শব্দ ভোরের স্তব্ধতায় অদ্ভুতভাবে স্পষ্ট। গাছের ডালে বসে পাখিরা একে অপরকে ডেকে নিচ্ছে, যেন নতুন দিনের খবর দিচ্ছে সবাইকে। রাতের শিশিরে ভেজা পাতাগুলো সূর্যের প্রথম আলোয় পেয়ে ঝিলমিল করছে। ঘরের জানলার ফাঁক দিয়ে সেই আলো ঢুকে পড়ল। ঘুম আর জাগরণের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা মনটা হঠাৎ ভারী হয়ে উঠল পিহুর। কালকের কথা মনে উঠতেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। আরিয়ানের ঘুম ভেঙেছে অনেক আগেই। এক হাতে ভর দিয়ে সুখের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। আরিয়ান বিড়বিড় করলো, এমপি আরিয়ান মির্জা আপনার প্রেমে আছড়ে খেয়ে পড়ে আছে, অথচ আপনি তাকে না তুলে মজা নিচ্ছেন। ম্যাডাম খুব খারাপ, কিন্তু শুধুমাত্র জিদের কারণে বেঁচে যাচ্ছেন, না হলে এতদিনে 3 বাচ্চার মা বানিয়ে দিতাম। সুখের চোখ টিপ টিপ করছে। আরিয়ান একটু নড়েচড়ে বসে, এই যে ম্যাডাম, উঠুন, নামাজ পড়বেন। আরিয়ান কথাগুলো বলে ফ্রেশ হয়ে মসজিদে যাওয়ার জন্য বের হলো। সুখও উঠে নামাজ পড়ে নিল। রান্নাঘরে খাদিজা বেগম রান্না করছে, রুবি বেগম গাজর কাটছে আর কথা বলছে। পিহু নিচে নেমে এলো। রান্নাঘরে গিয়ে খাদিজা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরল। কি শুরু করছিস সকাল সকাল? ছাড় আমাকে, জ্বালাস না তো। পিহু খাদিজা বেগমকে ছেড়ে পাশে দাঁড়ালো। খাদিজা বেগম পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, তোর গলায় কিসের দাগ? কি হয়েছে? পিহু হ্যাঁচকিয়ে কেঁপে উঠল, হাত দিয়ে গলায় ঢাকলো। কই আম্মু, কি জান কামড় দিয়েছে? রুবি বেগম আর চোখে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। পিহু খাবার টেবিলে গিয়ে বসলো। রুবি বেগম খাবার রাখতে রাখতে বলল, রাত দুপুরে আরিফের রুমে যান না দেখি। এসব ভালো ব্যাপার না। পিহু রুবি বেগমের কথা শুনে লজ্জায় ভয়ে কিছু বলতে পারলো না। সকাল 8টা, সকালে এই সময় টেবিলে বসা। ব্রেকফাস্ট করে যে যার কাজে বেরোবে। সোহাগ মির্জা সুখকে বলল, তুই কলেজে ভর্তি হবি না? হ্যাঁ আব্বু, আরিয়ান পাশ থেকে বলে উঠল, প্রাইভেট বিদ্যালয় ভর্তি করিয়ে দেব, নাইলে মাথা ভর্তি গোবর নিয়ে আর উপায় নেই। সুখ আরিয়ানের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। আরিয়ান সুখের চোখের দিকে তাকিয়ে আবার বলল, না থাক, তুমি বললে ঢাকা বিশ্ববিদ্যালয় সিট ফাঁকা করে দেই বউ, তোমার পরীক্ষা দেওয়াও দরকার নেই, তোমার জামাই এমপি, কেন ভুলে যাও? সুখ আরিয়ানের কথা শুনে মুখে পানি থাকা অবস্থায় কাশতে লাগলো। শহীদ মির্জা পাশ থেকে বলে উঠল, সবসময় ফাজলামো করবে না আরিয়ান।
আরিয়ান চুপ হয়ে গেল। পিহু কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। বাড়ির গেট থেকে বের হলে আরিফের গাড়ি দেখতে পেল। পিহু কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল। আরিফ গাড়ির গ্লাস নামিয়ে পিহুকে ডাকলো, ভিতরে আসেন। পিহু লজ্জা লজ্জা মুখ নিয়ে আরিফের পাশের সিটে বসছে। আরিফ গাড়ির ইঞ্জিন চালু করলো। পিহুকে কলেজের গেটে নামিয়ে আরিফ অফিসে যাবে। কলেজের গেটে এসে গাড়ি থামলো। পিহু লজ্জায় একটা কথাও বলল না, কিন্তু আরিফ পিহুকে লজ্জা দিতে বারবার পিহুর দিকে তাকিয়েছে। আরিফ গাড়ি থেকে নেমে পিহুর পাশের দরজা খুলে দিল। নাম। পিহু নেমে দাঁড়ালো। পিহু পিছন থেকে একে মেয়েকে ওয়েস্টার্ন ড্রেস পরে আরিফের দিকে এগিয়ে আসলো। হাই আরিফ, এখানে কি মনে করে? মেয়েটি এসে আরিফকে জড়িয়ে ধরলো। চাচাতো বোনকে ছাড়তে এসেছিলাম। ও আচ্ছা। পিহুর দিকে তাকিয়ে বলল, কেমন আছো তুমি? পিহু বিরক্তি নিয়ে জবাব দিল, ভালো। আরিফ পরিচয় দিয়ে দিল, জান্নাত আরিফের ফ্রেন্ড, আবার পিয়ে। পিহু ভিতর কি হচ্ছে পিহু ঠিক অনুভব করতে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে দেখছে দুজনকে। জান্নাত আরিফের দিকে তাকিয়ে বলতে লাগলো, আচ্ছা আমিও আমার ছোট বোনকে ছাড়তে এসছিলাম, তাহলে তোমার সাথে অফিসে চলে যাই। হ্যাঁ চলো। জান্নাত উল্টো ঘুরে পিহুকে বলল, তোমাকে আমার খুব ভালো লেগেছে, মিষ্টি একটা মেয়ে। তোমার নম্বরটা একটু দেবে? কথা বলতাম মাঝে মাঝে। পিহু নাম্বার দিল। আরিফ পিহুকে বলল, তাহলে ভিতরে যা, সাবধানে বাসায় যাবি। আরিফ আর জান্নাত চলে গেল। পিহু কলেজের ভিতর চলে গেল। রাত 12টা। সুখ এখনো ঘুমায়নি, পায়চারি করছে। আরিয়ান এখনো আসেনি। বারান্দায় গিয়ে একবার দেখে আসলো না আরিয়ান আসেনি। রাত আরো গভীর হলো। ঘড়ির কাঁটা ঠিক 12টায় থেমে থাকলো। সুখের চোখে ঘুম নেই। বারান্দায় দরজা আধা খোলা, বাহিরে কুয়াশার মতো নীরবতা। হঠাৎ করে গেটের দিক থেকে গাড়ির শব্দ। সুখ চমকে উঠলো। কয়েক সেকেন্ড পর দরজার নখ খুলবার শব্দ, পরিচিত ভারী পায়ের শব্দে বুকটা কেঁপে উঠলো তার। আরিয়ান এসেছে। সুখ জানলা থেকে সরে এসে বিছানায় বসে পড়লো। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ দুটো অস্থির। দরজা খুলে আরিয়ান ভেতরে ঢুকলো। কোট খুলে রাখলো, টাইম টিলা করলো। চোখ পড়তেই দেখলো সুখ জেগে আছে। আরিয়ান গম্ভীর গলায় বলল, এখনো ঘুমাওনি? সুখ তাকালো না। কোথায় ছিলে এত রাত পর্যন্ত? আরিয়ান একটু থেমে গেল। কাজ ছিল। কেন বউ, মিস করছো স্বামীকে? সুখ বিরক্ত হলো, মিস করতে যাব কেন? আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। আরিয়ান ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। বাহির থেকে খেয়ে এসেছিল। সুখ অন্যদিকে ফিরে শুয়েছে। প্রতিদিন তাই হয়, মাঝে কোলবালিশ। আরিয়ান কোলবালিশটা ছুঁড়ে ফোড়ে ফেললো। সুখকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডোবালো। সুখ আতঙ্কে উঠলো, আপনার এত বড় সাহস! ছাড়ুন আমাকে, না হলে কিন্তু খবর আছে। হুশ, আমাকে আজ বিরক্ত করলে আপনার খবর করে দিব আমি। অনেক ক্লান্ত লাগছে, ঘুমাতে দে। আরিয়ানের কথা শুনে সুখের ভয় হতে লাগলো। আরিয়ানের খোঁচা খোঁচা দাড়িতে সুখের ঘাড়ের নরম শরীরে ক্ষত বিক্ষত করতে দিচ্ছে। কিছু বলতে পারছে না। আরিয়ানের বাহু ডোরে বাঁধা পড়ে আছে। ফজরের নামাজ শেষ করে সুখ জায়নামাজটা ভাঁজ করে রাখলো। ঘরে জানলা দিয়ে ভোরের আলো ঢুকছে। আলোটা খুব নরম, ঠিক যেমন এই সময়টা শান্তি। সারা ঘরটা কেমন যেন হালকা লাগছে। সুখ কিছুক্ষণ জানলার পাশে দাঁড়ালো। বাহিরে রাস্তা এখনো ফাঁকা, পাখির ডাক, দূরে আজানের শেষ সুর, সব মিলিয়ে মনে হলো নতুন একটা দিনের দরজা খুলে গেছে। সে ধীরে বিছানার দিকে তাকালো। আরিয়ান এখনো ঘুমাচ্ছে, কপালে হালকা ভাঁজ, মুখে ক্লান্তির ছাপ। সুখ অজান্তে একটু থমকে গেল। ধীরে ধীরে কাছে এসে চাদরটা ঠিক করে দিল তার গায়ে। শব্দ না করে জানলার পর্দাটা একটু সরালো, যেন আলোটা তার মুখে পড়ে। মনে মনে বলল, আপনি কখনো আমাকে বুঝবেন না মন্ত্রী সাহেব, বোকা মন্ত্রী। সুখ নিচে নেমে এলো। মা চাচিরা রান্নাঘরে কাজ করছে, তাই দেখছে। খাবার টেবিলের চেয়ারে বসে সকালে খাবার টেবিলে উপস্থিত হলো। ধীরে ধীরে, শহীদ মির্জা আজ অফিসে যাবে না?
আর তার একটু শরীরটা অসুখ। আরিয়ানের মিটিং আছে, সাদা পাঞ্জাবি সাথে কালো চাদর গায়ে জড়ানো, চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করে রাখা, মুখে লেগে আছে বরাবরের মতোই হাসি। আরিয়ানের মুখের হাসি সবসময় সুন্দর, শুধু সুন্দর নয়, একদম মন করার মতো মনোমুগ্ধকর, যাকে বলে তুলহীন, মনোমুগ্ধতায় পরিপূর্ণ। সুখের নজর টেবিল থেকে সরে সিঁড়ির দিকে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান সুখের কাছাকাছি আসতে সুখের মাথায় 2 আঙুল দিয়ে টোকা মারল। সুখের হুঁশ ফিরে এলো। এতক্ষণ নির্লজ্জের মতো তাকিয়েছিল। সুখ রাতের কথা ভাবতেই মাথা নিচু করে ফেলল। আরিফ অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে এলো। খাদিজা বেগম খাবার সার্ভ করে দিতে লাগলো। আরিফ খেতে খেতে পিহুকে না দেখে খাদিজা বেগমকে জিজ্ঞেস করলো, বড় আম্মু পিহু কই? কলেজে যাবে না? খাদিজা বেগম খাবার দিতে দিতে বলল, খেয়ে আরো আগেই চলে গেছে। আরিফ অবাক হলো। কাল থেকে পিহুর সাথে দেখা নেই, এমনকি রাতে কতবার কল করলো তাও ধরলো না। আরিফ আরিয়ান একসাথেই বেরিয়ে গেল। পিহু কলেজে ক্যান্টিনে বসে কাঁদছে। সারা রাত কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফুলিয়ে ফেলেছে। এখন আবার ফ্রেন্ডদের কাছেও কাঁদছে। তার ভালোবাসার মানুষ তাকে ভালোবাসে না, তার সাথে টাইম পাস করেছে। এগুলো শোনার পর কোনো মেয়ে ঠিক থাকতে পারে না। আজ সন্ধ্যায় আরিয়ান বাড়িতে ফিরেছে। সন্ধ্যা হওয়া বাহিরে ধীরে ধীরে নেমে আসছে। দরজার ওপাশে দাঁড়িয়ে একটু মুচকি হাসছে আরিয়ান। সুখ ঘরে ঢুকতে তার চোখ পড়ল আরিয়ানের দিকে। সে স্বাভাবিকভাবে ফ্রেশ হয়ে এসেছে, হাতে কোনো কথা বা অজুহাত নেই। সুখ কিছু বলল না, বিছানা গোছাতে লাগলো। আরিয়ান হাত থেকে ছোট বক্সটা বের করে এগিয়ে দিল। তোমার জন্য, সে মৃদু হেসে বলল। সুখ কিছুক্ষণ থেমে গেল। চোখে উচ্ছ্বাস আর কৌতূহল তাকে সরাসরি নেবার অনুমতি দিল না। সে হাতে ছোঁয়নি, শুধু দেখলো। সুখ শেষমেশ গভীর নিঃশ্বাস নিয়ে বক্সের দিকে চোখ দিল। লাল রেশমের শাড়ি যেন হালকা আলোয় ঝলমল করছে। আরে এটা সত্যি সুন্দর, সে মৃদু কণ্ঠে বলল, আর শেষমেশ হালকা হাত দিয়ে শাড়িটা নিল। আরিয়ান তখন একটু এগিয়ে এসে বলল, দেখেছো, এটা তোমার জন্য পছন্দ হয়েছে। সুখ লাজুকভাবে হাসলো, চোখে আনন্দ আর অদ্ভুত কৌতূহল মিশে আছে। আপনি কেন এমন করছেন? কারণ। আরিয়ান মৃদু হেসে বলল, তুমি হাসো আর আমি সেটা দেখতে চাই। অপছন্দের মানুষের জন্য কেউ এগুলো করে না। তাছাড়া আমার মতো খারাপ মেয়ের সাথে সংসার করা যায় না। সে ফিসফিস করে বলল। আরিয়ানের বুক কেঁপে উঠল। সুখের মনের ভেতরের অভিমান গভীরভাবে টের পেল বোধহয়। আরিয়ান নিচুপ হয়ে গেল, শুধু বলল, একবার হলেও শাড়িটা পরেও বউ। সুখ কথার কোনো জবাব দিল না, বারান্দায় চলে গেল। 2 দিন চলে গেল। আরিফ বাড়িতে আসার আগেই পিহু নিজের রুমে চলে গেছে। রুমের দরজা আটকে কম সাউন্ডে গান শুনছে। বালিশে মুখ গুজে আরিফ দরজায় একবার ডেকে গেছে। পিহু কোনো সাড়া শব্দ পায়নি। পিহু আরিফকে ইগনোর করছে, কিন্তু কেন সেটাই আরিফের মাথায় কিছুতেই ঢুকছে না। 2 দিন ধরে পিহু আরিফকে এড়িয়ে চলছে। রাতে 2টা বাজছে। ছাদের কোণে অন্ধকার নেমে এসেছে। ছাদের ওপারে দাঁড়িয়ে পিহু চুপচাপ 2 হাত ধরে বাতাসে উড়ে যাওয়ার ওড়না সামলাচ্ছে। আকাশের চাঁদ নিঃশব্দে সময়কে থামিয়ে রেখেছে। কষ্ট না পাওয়া ভালোবাসা, কিশোরীর মনে আবেগ সব মিশিয়ে এই একাকিত্ব তার সঙ্গ। বুকের মধ্যে যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তবুও কিছু করতে পারছে না। যেন সে নিজেই হেরে যাচ্ছে তার অনুভূতির কাছে। ছাদের রেলিংয়ে এসে দাঁড়িয়ে গুনগুন করে গেয়ে উঠল, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখা গোপনে। কিছুদিন মনে মনে ইশারায় করবি কথা গোথে মাঠে, ইশারায় করবি কথা গোথে মাঠে। দেখিস যেন কেউ না জানে, কেউ না শোনে, কেউ না বোঝে,
কিছুদিন মনে মনে গান শেষ হওয়ার কয়েক সেকেন্ড পরই পিছন থেকে কেউ খুব শক্ত করে জড়িয়ে ধরলো। পিহু আতঙ্কে উঠল। আরিফ পিহুর চুলে মুখ ডুবিয়ে বলতে লাগলো, আই মিস ইউ জান। তুমি জানো তোমাকে কত মিস করছি। দুদিন তোমাকে দেখিনি, কেন আমাকে ইগনোর করছো? আরিফের কণ্ঠ ভারী। পিহু ছটফট করতে লাগলো, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে। আরিফ বিরক্ত হয়ে বলে, অলিঙ্গনের নেশায় আটকে দিয়ে এখন দূরে দূরে থাকছো, আমার কি কষ্ট হয় না? এমন করছো কেন? কি করেছি আমি? পিহুর চোখে ক্রোধ স্পষ্ট। নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে ওভাবেই বলল, ছাড়ুন আমাকে, অসভ্য নির্লজ্জ লোক। আমাকে কি আপনার ভোগ সামগ্রী পেয়েছেন আপনি? যখন ইচ্ছা ভোগ করবেন, ভালো না লাগলে ছেড়ে দেবেন। পিহুর মুখে এমন কথা শুনে আরিফ আতঙ্কে উঠে পিহুকে ছেড়ে দিল। কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? ঠিকই বলছি আমি। এরপর থেকে কোনো রকম ভাবে আমার কাছে আসার চেষ্টা করবেন না। আরিফ কি বলবে বুঝতে পারছে না। এই মেয়ের মাথায় আবার কি ভূত চাপলো কে জানে। দেখ কি হয়েছে আমাকে বল, না হলে কিভাবে বুঝবো বলো? পিহু চোখ ঝলমল করছে কিন্তু স্পষ্ট রাগ। কিছু বুঝতে হবে না আপনার। আপনি যাকে ভালোবাসেন তার কাছেই থাকুন, প্লিজ আমার থেকে দূরে থাকুন। আরে পিহুর কথা শুনে বলল, ভালোবাসি মানে? আমি কাকে ভালোবাসি? পিহু এবার তাচ্ছিন্ন হাসি দিয়ে বলল, আমাকে আর মিথ্যা বলতে হবে না, জান্নাত আপু আমাকে সবই বলেছে। পিহুর কথা শুনে আরিফের মাথা গরম হয়ে গেল। আন্দাজ করতে পেরেছে কিছুটা। আরিফের মুঠো শক্ত হলো। বুঝতে পেরেছে পিহু কেন এমন করছে। আরিফ পিহুর কাছে এসে দাঁড়ালো। কি বলছে জান্নাত? পিহু ঘুরে অন্যদিকে তাকিয়ে বলল, আপনার আর ওনার 3 বছরের রিলেশন, আর আপনারা খুব তাড়াতাড়ি বিয়ে করবেন, আরো অনেক কিছু। আরিফ পিহুর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। পিহুর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আরিফের কাছে এখন সবকিছু স্পষ্ট। আরিফ পিহুকে আবারও পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো যেন ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও মিথ্যা বলছে। জানি না ও কেন এমন করছে, কিন্তু ওর একটা কথাও সত্যি নয়। দুদিনে তোমাকে কাছে না পেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। প্লিজ এমন কইরো না পিহু। আরিফের থেকে ছোটার চেষ্টা করছে। আপনার সব কথা মিথ্যা। আমার কাছে আপনাদের অনেক ছবি ভিডিও আছে। আপনি মিথ্যা বলছেন না। সত্যি জান্নাত শুধু বন্ধু হয়। 7 বছর আগে থেকেই ওর সাথে আমি অনেক ট্যুর দিয়েছি, সাথে আরো ফ্রেন্ডদের নিয়ে। অন্য কোনো সম্পর্ক নেই। এক কথার পরও পিহু বিশ্বাস করতে পারছে না। পিহু ছুটে চলে যেতে নিলে আর পিহুকে জড়িয়ে ধরে শক্ত করে, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বললাম তো ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আরে বিরক্ত নিয়ে পিহুকে ঘুরিয়ে ঘাড় চেপে ধরে ঠোঁট চেপে ধরলো। পিহু ছটফট করতে লাগলো। শেষমেশ সারাতে না পেরে আরিফের টি শার্টের কলার খামচে ধরলো। 10 মিনিট পর ছাড়লো পিহুকে। পিহু ছাড়া পেয়ে হাঁপাতে লাগলো। পিহু কাঁদতে শুরু করলো। আরিফ মুচকি হেসে জড়িয়ে ধরলো। পিহু চুপচাপ বুকে মাথা ঠাইয়ে পড়ে রইলো। আরিফ পিহুর মাথা হাতে বুলিয়ে দিল। পিহু নাক টানতে টানতে বলল, আপনি যদি আমায় ভালোবাসেন তাহলে কখনো তো বলেননি। আমি কিভাবে বুঝবো আপনি আমাকে ভালোবাসেন? আরিফ পিহুর কথা শুনে পিহুর মাথায় চুমু দিল। তারপর পিহুকে ছেড়ে নিচে হাঁটু গেড়ে বসলো। তুমি জানো তোমার হাসি, তোমার চোখ সবকিছু আমার অনেক পছন্দের। যখন তুমি পাশে থাকো আমি স্বাভাবিকভাবে নিজের মতো হই। আমি যে কতটা খুশি তা ভাষায় বলা যায় না। অনেক সময় আমি শুধু চাই তুমি বুঝতে পারো, তুমি আমার জীবনের অর্ধেক নও, তুমি আমার পুরো পৃথিবী। আমি তোমার পাশে থাকতে চাই, শুধু আজ নয় চিরকাল। প্রথম যখন তোমাকে সামনাসামনি দেখি তখনই তোমাকে ভালোবেসে ফেলেছি। পিহু কিছুক্ষণ চুপ থেকে শুধু তার চোখের দিকে তাকালো। আরিফ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি জানি আমরা সবাই ভুল করি, আমরা সবাই অস্থির, কিন্তু আমি চাই এই সব কিছুর মধ্যে তুমি থাকো।
থাকো আমার পাশে, আমি চাই আমাদের সুখ দুঃখ স্বপ্ন ভালোবাসা সব মিশিয়ে আমরা একসাথে হই। তুমি কি আমার জীবন ভাগ করে নেবে? পিহু কিছু বলল না, তার চোখ গড়িয়ে পানি পড়ছে। পিহু এগিয়ে এসে আরিফকে জড়িয়ে ধরলো। আরিফের মাথা পিহুর বুকে মাথা উঠিয়ে পিহু আরিফের কপালে একটা চুমু এঁকে দিল। হ্যাঁ, সারা জীবন থাকবো আপনার সাথে।